আসসালামু আলাইকুম। সাবিত আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি বর্তমানে আপনাদের সকলের প্রিয় ভূত.com এর একজন মডারেটর হিসেবে নিযুক্ত আছি। আজ আমি আপনাদের সামনে আবারও ফিরে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে। যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি আমার এক বড় ভাই তার খালামণির কাছ থেকে সংগ্রহ করেছি। ভাইয়ের সাথে আমার পরিচয় ভালো থাকার ফলে মাঝে মধ্যেই ওনার বাসায় যাওয়া আসা হয়। ভাইয়ের সাথে ভালো একটা সম্পর্কের সুবাদে আমার পরিচয় হয় ভাইয়ার খালামণির সাথে। শুরুতেই বলে রাখি যে ভাইয়ার খালামণি ও তার পরিবারের নাম প্রকাশে আপত্তি থাকায় এই ঘটনায় আমি যতগুলো নাম ব্যবহার করব তার সবগুলোই ছদ্মনাম। ভাইয়ার খালামণির নাম আয়েশা। আমরা ওনাকে আয়েশা আন্টি নামেই ডাকি। ঘটনাটি আয়েশা আন্টির পুরো পরিবারের সাথে ঘটলেও ওনার 3 মেয়ে বিশেষভাবে প্রভাবিত। ওনার বড় মেয়ের নাম ত্রিনা, মেজ মেয়ে মাইশা এবং ছোট মেয়ে রিসা। আয়েশা আন্টির 3 মেয়েই ভূত.com এর নিয়মিত শ্রোতা। আমি ভূত.com এর সাথে যুক্ত হবার পর আমার ঘটনা প্রচার হলে ওনারাও আমাকে শুধুমাত্র নামেই চিনতেন। সরাসরি ওনাদের সাথে আমার দেখা না হলেও আয়েশা আন্টির সাথে প্রায়ই দেখা হতো। এই তো কিছুদিন আগে আমার সেই বড় ভাইয়ার বাসায় তার জন্মদিন উপলক্ষে দাওয়াত পাই। সেখানে গিয়ে আবার দেখা হয় আয়েশা আন্টির সাথে। আন্টির সাথে দেখা হলে তিনি আমাকে বলেন আমি যেন খাবার খেয়েই চলে না যাই। উনার নাকি আমার সাথে কিছু কথা আছে, এই বলে উনি আমাকে অপেক্ষা করতে বলেন। বাড়ির পুরুষদের আর অতিথিদের খাওয়ার পালা শেষ হবার পর বাড়ির মহিলারা খেতে বসেন। প্রায় 20 মিনিট পর আন্টি খাওয়া শেষ করে আমার কাছে এসে বলেন, দেখো বাবা সাবিত, তোমার সাথে আমার কিছু কথা আছে। আসলে তুমি তো ভূত.com এর স্টোরি শেয়ার করো, তাই আমি চাচ্ছিলাম তোমার মাধ্যমে আমিও একটা ঘটনা শেয়ার করব। যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে আমার ঘটনাটি শুনতে পারো। ঘটনা শুনে যদি লেখার মতো হয় তুমি তবে সেটা শেয়ার করতে পারো। কোনো জোরাজুরি নেই বাবা, কিন্তু নামগুলো উল্লেখ করবে না। আন্টির কথা শুনে আমার মনে খুশির সঞ্চার হয়, কারণ ঘটনা কালেক্ট করা এমনিতেই যথেষ্ট কষ্টসাধ্য কাজ। আর ঘটনা যখন নিজে থেকেই আমার কাছে চলে এসেছে তখন সেটা ছেড়ে দেওয়ার মতো বোকা আমি নই। তাই আমি নিজের সকল মনোযোগ একত্রিত করে আন্টির কাছ থেকে ওনার ঘটনা শোনার প্রতি তা কেন্দ্রীভূত করি। প্রিয় লিসেনার্স, আপনাদের জন্য একটি সারপ্রাইজ অপেক্ষা করছে। জানতে চান? তবে শুনুন, আজকের এই ঘটনাটি হতে চলেছে একটি স্পেশাল কম্বো স্টোরি। ভূত.com এর ইতিহাসে 3য় কম্বো স্টোরি এটি। প্রথমবারের মতো আপনাদের সামনে আমরা 5 জন এসেছি এই ঘটনাটি নিয়ে। আমাদের সাথে কে আছে সেটা শুনে নিন। আপনাদের সবার প্রিয় স্টোরি টেলার তানভীর তুষার, মোস্তফা আলম রোমান, সিফাত আলম এবং বহুদিন পর ফিরে এসেছে ইউশ। জি হ্যাঁ লিসেনার্স, আপনারা ঠিকই শুনছেন, আমরা 5 জন মডারেটর মিলেই আপনাদের জন্য আজকের ঘটনাটি লিখেছি। বরাবরই ভূত.com টিম আপনাদের জন্য নতুন কিছু নিয়ে হাজির হতে চায়, আর তারই ধারাবাহিকতায় আমাদের এই কম্বো স্টোরি নামক নতুনত্বের শুরু হয়েছিল গত বছরের হ্যালোইনে। এবার প্রথমবারের মতো আপনারা আপনাদের প্রিয় 5 জন মডারেটরের লেখকী ভঙ্গি একই ঘটনায় উপভোগ করতে চলেছেন। যাই হোক, এবার ঘটনায় আসা যাক। রাসেল ভাই এবং লিসেনারদের কাছে বিনীত অনুরোধ জানাই যেন ঘটনার ভেতরে থাকা আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আয়েশা আন্টির কাছ থেকে ঘটনাটি শোনার পর আমি সিফাত, রোমান, তুষার ভাই আর ইউশের সাথে
ঘটনাটি শেয়ার করি, আর তাই আয়েশা আন্টির ভাষাতেই আমরা আপনাদের কাছে ঘটনাটি তুলে ধরতে চাই। আয়েশা আন্টি: আমার নাম আয়েশা। পেশায় আমি একজন গৃহিণী। আমার হাজব্যান্ড একটি রেপুটেড কোম্পানিতে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। আমার ঘটনাটি আসলে আমার 3 মেয়েকে কেন্দ্র করে। আল্লাহর অশেষ রহমতে আমার 3টি কন্যা সন্তান আছে। আমার বড় মেয়ের নাম ত্রিনা, মেজ মেয়ে মাইশা আর ছোট মেয়ের নাম রিশা। তাদের মধ্যে বয়সের ব্যবধান খুব একটা বেশি নয়। আমার বড় মেয়ে তার ছোট 2 বোনকে খুবই স্নেহ করে আর ভালোবাসে। আসলে তারা 3 জন, বোন কম বন্ধু বেশি। তাদের এই মিল মোহাব্বত দেখে আমার প্রাণ যেন জুড়িয়ে যায়। এখনো আমার 3 মেয়ে একত্রিত হলে আমার বড় মেয়ে নিজে রান্না করে ছোট 2 মেয়েকে নিজ হাতে খাইয়ে দেয়। আমার অনুপস্থিতিতে সেই যেন তাদের মা। আমি ভাবতাম এরা একে অপরকে ছাড়া থাকবে কিভাবে, কেননা মেয়ে বড় হলে তাদের বিয়ে তো দিতেই হবে। যাই হোক, কয়েক বছর আগের ঘটনা। আমি আমার 2 মেয়ে গ্রামের বাড়িতে বেড়াতে যাই। বড় মেয়ের পরীক্ষা থাকায় সে তার বাবার সাথে বাসায় ব্যস্ত ছিল। আমার হাজবেন্ড যথেষ্ট ব্যস্ত একজন মানুষ। পরিবারকে সময় দেওয়ার মতো সময় তার ছিল না বললেই চলে। আমি নিয়মিত আমার মেয়েকে ফোন করে তার পড়াশোনার অবস্থা সম্বন্ধে জানতে চাইতাম। 4-5 দিন গ্রামের বাড়িতে কাটিয়ে ফিরে আসছি নিজের বাসায়। সময়টা তখন আনুমানিক সন্ধ্যা 7টা থেকে 7:30 হবে। চাবি দিয়ে মেইন গেট খুলে ভেতরে গিয়ে দেখি বাড়িতে কোনো আলো নেই। এই দেখে আমি ভাবি হয়তো আমার বড় মেয়ে তার বাবার সাথে বাইরে কোথাও গিয়েছে। আমি মনে মনে ভাবি বাইরে গেলে তো আমার হাজবেন্ড আমাকে ফোন করে জানাবে, কি জানি হয়তো ভুলে গেছে। এটা ভেবে আমি ঘরের লাইট জ্বালাতেই দেখি আমার বড় মেয়ে ডাইনিং টেবিলের উপরে পা তুলে চেয়ারে বসে আছে। আমি রীতিমতো অবাক হয়ে যাই তার এই অবস্থা দেখে। এমন অবস্থায় আমি তাকে আগে কখনোই দেখিনি। আমি তাকে ধমক দিয়ে বলি, কিরে, বাসায় কয়দিন ছিলাম না আর সব আদব কায়দা ভুলে গেছিস? বেয়াদবের মতো এভাবে বসে আছিস, আর লাইট জ্বালাসনি কেন? আমার কথায় আমার মেয়ের মধ্যে কোনো প্রতিক্রিয়াই নাই। সে তার মতো চেয়ার থেকে উঠে নিজের রুমে চলে গেল। তার পেছন পেছন আমার বাকি 2 মেয়েও চলে গেল। বাড়ির অবস্থা দেখে আমার প্রচন্ড রাগ হচ্ছিল, কেননা সবকিছু ছিল অগোছালো আর এলোমেলো। বাড়িতে প্রাপ্তবয়স্ক 3 জন মেয়ে থাকার পরেও যদি এমন অবস্থা হয় তাহলে সেটা মেনে নিতে সবারই কষ্ট হবে। আমি ঘরে ফিরে ফ্রেশ হয়ে গোছগাছ শুরু করে দেই। এদিকে রাতের রান্নাটাও করতে হবে। তাই ভেবে আমি আমার মেয়েদের ডেকে বলি তারা যা খেতে চায় তা নিয়ে রান্নাঘরে সবকিছু রেডি করে রাখি যেন রান্না করতে সুবিধা হয়। আমার ডাক শুনে মেজ মেয়ে মাইশা রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পর আমার বড় মেয়ের রুম থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসলে আমি দৌড়ে গিয়ে আমার ছোট মেয়ে রাইসাকে তার বড় বোন ত্রিনার ডান কানে থাকা দুল কামড় দিয়ে সজোরে টেনে ধরেছে দেখতে পাই, আর তারই ব্যথায় ত্রিনা চিৎকার করছে। এসব দেখে আমার রাগ চরমে পৌঁছে যায়, আর আমি রিশাকে চড় মেরে ওকে জিজ্ঞেস করি এই আচরণের কারণ কি। রিশা আমাকে কোনো উত্তর না দিয়ে ত্রিনার দিকে তাকিয়ে বলে, কেন এসেছিস? মহান হতে গুরুজি তোকে কেন যে মেরে ফেলেনি? ভালোই হয়েছে, এবার আমাদের হাতে তোর মরণ হবে। এই বলে রিশা তার মেজ বোন মাইশার দিকে তাকিয়ে ফিক করে হাসতে থাকে। মাইশাকেও দেখলাম মাথা ঝুঁকিয়ে হেসে চলেছে। ত্রিনাকে দেখলাম চোখ বড় করে রাগে একবার রিশা একবার মাইশার দিকে তাকিয়ে আছে। আমি রিশা আর মাইশাকে ত্রিনার রুম থেকে বের করে নিয়ে আসছিলাম, তখনই ত্রিনা বলে ওঠে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, ওস্তাদের এই পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি। কোরবানি দিতে হলে দেব, তবুও তোদের ভয় পাবো না। এই কথা শুনে রিশা ও মাইশা গজগজ করতে করতে যে যার রুমে চলে যায়।
আমি কিছুই বুঝতে পারছিলাম না কি অবস্থা, কি হচ্ছে। এদিকে তৃণার জন্য ছেলে দেখা হচ্ছিল ওর বিয়ের জন্য। এখন সব সমস্যা আমি আমার পরিবার এফোর্ড করার মতো অবস্থায় ছিলাম না। আমি রিশার রুমে এসে ওকে জিজ্ঞেস করি যে সে কেন এভাবে বড় বোনের কানের দুল ধরে টানছিল, কিন্তু তখন সে কিছুই বলল না, আর কেমন যেন ব্যাপারটা এড়িয়ে গেল। শুধু সে বলল সে তার আপুর কাছে যাবে না। সেদিন আমার হাজবেন্ড ফিরে এলে আমি তাকে সবকিছু জানাই। আমি তার কাছ থেকে কোনো সিরিয়াসনেস আশা করিনি অবশ্য। যথারীতি আমার কথা শুনে সে উড়িয়ে দিল। এর পরের দিন আমি লক্ষ্য করি আমার বড় মেয়ের সাথে বাকি দুই মেয়ে কোনো কথাই বলছে না। আমার বড় মেয়েও ছোট বোনদের নিজের কাছে ডাকছে না। এসব দেখে আমি খুবই অবাক হতে থাকি। কিছুদিন আগে যাদের মধ্যে এত মিল ছিল তারা আজ হঠাৎ এমন কেন হয়ে গেল তা আমি কিছুতেই ভেবে পাচ্ছিলাম না। আস্তে আস্তে অবস্থার অবনতি ঘটতে থাকে। আমার কোনো মেয়েই একজন আরেকজনকে সহ্য করতে পারছিল না। প্রতিদিনই কিছু না কিছু ঘটেই চলেছে। সারাদিন ঝগড়া করেও মাঝে মাঝে সেটা মারামারির পর্যায়ে চলে যেত। আমি একা কিছুতেই তাদেরকে সামনে রাখতে পারছিলাম না। তাদের মধ্যে হুট করে কেমন যেন হিংসার সঞ্চার হয়। দেখা যেত বড় মেয়েকে কোনো জামা কিনে দিলে ছোট মেয়ে তা ছিঁড়ে ফেলতো, আর ছোট মেয়েকে কিছু দিলে মেজ মেয়ে তা ফেলে দিত বা নষ্ট করে ফেলতো। খাবার টেবিলে বসেও ঝগড়া করত তারা। এমনও হয়েছে আমার বড় মেয়ে খাবার ভর্তি প্লেট ছুঁড়ে মেরেছে তার বোনদের দিকে। অন্যদিকে আমার মেজ মেয়ে মাইশা তার আপুকে বাথরুমে আটকে তার রুমের দরজা বন্ধ করে চলে গেছে। সারাদিন তার দেখা না পেয়ে তার রুমের সামনে গিয়ে দেখি বাইরে থেকে লক করে দেয়া রুমে ঢুকে দেখি বাথরুমের দরজা বাইরে থেকে লক। দরজা খুলে দেখি তৃণা অজ্ঞান হয়ে বাথরুমের ফ্লোরে পড়ে আছে। পেছন ফিরে মাইশাকে ডাকতে যাব, তখন দেখি মাইশা আমার পেছনেই দাঁড়ানো। বোনের এই অবস্থা দেখে সে দিব্যি হাসছে। আমি একাই তৃণাকে বিছানায় নিয়ে যাই। তার জ্ঞান ফিরে এলে তাকে কে আটকে রেখেছিল জিজ্ঞেস করি, কিন্তু সে কিছুই বলে না। ব্যাপারটা এমন হয়ে গিয়েছিল যেন তারা ভেতরে ভেতরে একে অপরকে যেভাবে পারে ক্ষতি করতে চাইছে, কিন্তু কাউকে তা বুঝতে দিতে চাইছে না। আর কোনো অঘটন ঘটার আগেই আমি আমার হাজবেন্ডকে সব জানাই। আমার হাজবেন্ড তাদের নিয়ে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যান। সেখানে গিয়ে আমি বোকা বনে যাই, কেননা সেখানে তাদের ব্যবহার ছিল পুরোই উল্টো। তারা এমন ভাবে কথা বলছে যেন একজন আরেকজনকে খুব ভালোবাসে। আমার হাজবেন্ড সারাদিন বাসায় থাকে না, আর সে আমার কথা বিশ্বাস করে তাদেরকে ডাক্তারের কাছেও নিয়ে এসেছে। কিন্তু আমি নিজেই আমার হাজবেন্ডের কাছে মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেলাম, তাও আমার নিজের মেয়েদের জন্য। খুব খারাপ লাগছিল আমার। বাসায় এসে আমার হাজবেন্ড আমার সাথে প্রচন্ড রাগারাগি করেছিল বিষয়টা নিয়ে। আমার হাজবেন্ডের সামনে আমার 3 মেয়েই এমন ব্যবহার করে যেন তাদের মধ্যে কোনো সমস্যাই নেই। এবারে আমি সম্পূর্ণ একা হয়ে যাই। আমার হাজবেন্ডকে আমি কিছুই জানাতে পারছিলাম না, কেননা সে আমার কথা বিশ্বাসই করবে না। আমার মেয়েদের এমন অবস্থা মানতেও পারছি না। সারাদিন ঝগড়া মারামারি আমার আর সহ্য হচ্ছিল না। এই জন্য আমার বড় মেয়ের বিয়ের জন্য ছেলে দেখা হতে থাকে, কিন্তু কোনো লাভ হচ্ছিল না, কেননা কোনো কারণে সেই বিয়ের কথা আর এগোতো না। আর যেগুলো একটু এগোতো সেগুলো সমস্যা কি ছিল জানো? চিন্তা করো না, জানতে পারবে। অনেকের কাছেই এসব সমস্যা আমি শেয়ার করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তবে সবাই আমাকে একটা কমন পরামর্শ দিয়েছিল, আর সেটি হলো হুজুর দেখানো। আমি বিষয়টিকে নিয়ে অনেক ভাবি।
একসময় সিদ্ধান্ত নেই যে ভালো একজন হুজুরের তদবির গ্রহণ করব। এই বিষয়ে হাজবেন্ডকে কিছু জানাই না, কেননা কোনো লাভ হবে না। আর তাই নিজেই খোঁজ নিয়ে এক হুজুরের সন্ধান পাই। হুজুরকে বাসায় নিয়ে আসার জন্য অনুরোধ করায় তিনি কিছুদিন পর বাসায় আসেন। বাসায় ঢুকে তার মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। কি কারণে তার মুখের রং মলিন হয়ে গিয়েছিল তা আর সেদিন জিজ্ঞেস করা হয়ে ওঠেনি, কেননা আমি খুব খারাপ কিছুর জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। হুজুরকে ড্রয়িং রুমে বসতে দিয়ে তার জন্য চা নিয়ে আসতে যাই। মেয়েরা যে যার রুমেই ছিল, তাদেরকেও কিছু জানতে দেয়নি আমি। হুজুরকে চা দিলে হুজুর চা খেতে খেতে আমাকে সমস্যার কথা জিজ্ঞাসা করেন, আসলে কি হয়েছিল আর কবে থেকে হয়েছে। হুজুরের কথা শুনে আমি 3 মেয়েকে ড্রয়িং রুমে ডাকি। আমার মেয়েরা চলে এলে হুজুর একে একে 3 জনের নাম জিজ্ঞেস করেন আর সমস্যা জানতে চান। আমি তখন হুজুরকে সবটা খুলে বলি। এবার বলি আমার বড় মেয়ের বিষয়ের সমস্যাগুলো। আমার বড় মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসলে মাইশা আর রিশা আজব আচরণ করত। তৃণাকে ওরা সাজতে দিত না, আর শাড়িও পরতে দিত না। ওর যত মেকআপ ছিল সব পানিতে ফেলে দিত, নয়তো অন্য কোনোভাবে নষ্ট করে ফেলতো। খুব কষ্ট করে মাঝে মাঝে তৃণাকে পাত্রপক্ষের সামনে আনা হলে কোনো না কোনোভাবে সে বিয়ের ব্যাপারটা মানা করে দিত। আমি বারবার আমার মেজ মেয়েকে জিজ্ঞেস করতাম যে সে তার ছোট বোনদের সাথে কেন এমন করছে। উত্তরে মেজ মেয়ে বলতো সে নিজে বিয়ে করতে চায় তার কাজিন অর্থাৎ আমার বোনের ছেলেকে। আমার ছোট মেয়ে বলতো সে তার স্বামীকে এনে না দিলে এই বিয়ে সে হতে দেবে না। এই কথাগুলো শুনে আমি অবাক হয়ে যেতাম। আমার ছোট মেয়ের স্বামী আবার কোথা থেকে এলো? ওকে আমি প্রচুর বকাবকি করতাম এগুলো নিয়ে। মায়েশা যখন তার কাজিনকে বিয়ে করতে চাইতো তখন আমার বড় মেয়ে তৃণা মায়েশার উপর রেগে গিয়ে বলতো ওকে বিয়ে করার চেয়ে মরে যা, এই বিয়ে আমি হতে দেব না। আমার এই কথাগুলো শুনে হুজুর আমাকে 3 গ্লাস পানি আনতে বললেন। আমি 3 গ্লাস পানি এনে দিলে হুজুর গ্লাসের পানিতে কিছু একটা পড়ে ফু দেন আর একটা সাদা কাগজ বের করে সেই কাগজে কিছু আয়াত লিখে একে একে আমার 3 মেয়ের সামনে ধরেন কাগজের লেখা পড়াবার জন্য। লেখা পড়ার পর আমার 3 মেয়ে 3 গ্লাসের পানি খেলে হুজুর তাদের জিজ্ঞাসা করেন, আপনারা কবে থেকে আপনাদের সাথে কি হচ্ছে আমাকে একটু খুলে বলুন। আমি কিন্তু জানি এখানে কে কে আছে, ভয় নেই, আমাকে খুলে বলুন। ওরা কিছু করতে পারবে না, বলুন আল্লাহর ওয়াস্তে। হুজুরের কথা শুনে আমার বড় মেয়ে শুরুতে তার যেসব সমস্যাগুলো ছিল সেগুলো বলতে শুরু করে। আমার 3 মেয়ের সমস্যাগুলো আমি আমার মতো করে শেয়ার করছি। আমার বড় মেয়ে তৃণার সমস্যা। 3 বোনের মাঝে সবার বড় তৃণা। শান্ত স্বভাবের তৃণার অভ্যাস ছিল রাত জেগে বই পড়া। চারিদিকে গরমে অতিষ্ঠ হয়ে উঠছে সব। ব্যালকনিতে বসে তাই নিয়মিত বই পড়ে তৃণা। প্রতিদিন রাতের মতো সেদিনও রাতে ডিনার শেষ করে ব্যালকনিতে রাখা একটা চেয়ারে বসে বই পড়ায় মনোযোগ দিয়েছিল তৃণা। ব্যালকনির ওপাশে নিকষ কালো অন্ধকার জমাট বেঁধেছে অনেক আগেই। রাতের নিস্তব্ধতা ভাঙার মতো কোনো শব্দ নেই কোথাও। বাতাসও যেন থমকে গেছে। প্রচুর গরমে অস্বস্তি নিয়েও এক মনে বই পড়ে যাচ্ছে তৃণা। হঠাৎ গরমের মাত্রাটা আরো বাড়িয়ে দিতেই যেন উদয় হলো লোডশেডিং। কারেন্ট চলে যাওয়ার পরে চারিদিক আরো নিস্তব্ধ হয়ে গেল। বাতাসের লেশমাত্র নেই বাইরে। বইটা বন্ধ করে চেয়ার থেকে উঠতে যাবে, ঠিক সেই সময় একটা ঠান্ডা বাতাস এসে লাগলো তার শরীরে। এক মুহূর্তের জন্য সব গরম ছাপিয়ে এক প্রশান্তির জগতে চলে গেল তৃণা। এত শান্তির ঠান্ডা বাতাস সে আগে কোনোদিন অনুভব করেনি। তখনই তার নাকে ভেসে এলো এক সুন্দর সুগন্ধ, একটি মিষ্টি গন্ধ যেন তাকে মোহিত করে ফেলছিল। এমন সুন্দর সুবাস এর আগে কখনো কোথাও পায়নি সে। তারপর তৃণা ব্যালকনি থেকে উঠে রুমে চলে গেল। পুরো রুমে সেই ঠান্ডা বাতাস প্রবহমান।
আর রুম জুড়ে মিষ্টি সুগন্ধ ভেসে বেড়াচ্ছে। তার মনে হতে লাগলো গন্ধটা যেন শেষ না হয়ে যায়। এসব ভাবতে ভাবতেই আবার কারেন্ট চলে আসলো। ঠিক যতটা দ্রুততার সাথে সেই ঠান্ডা বাতাস তার ঘ্রাণটা এসেছিল, কারেন্ট আসার পরে ঠিক তত দ্রুতই সেটা মিলিয়ে গেল। সেদিন রাতে আর পড়ায় মনোযোগ দিতে পারল না তৃণা। শরীর কেমন যেন ভার মনে হতে থাকলো তার। সে বই রেখে ঘুমিয়ে পড়ল। গভীর রাতে ঘুমের মাঝে তার মনে হতে লাগলো কেউ ফিস ফিস করে তার কানে কিছু একটা বলছে। একটা সুর একইভাবে কিছু বলছে। সে নাকি চাইলেও সজাগ হতে পারছিল না, আর ভালো করে বুঝতেও পারছিল না তার কানে কে কি বলছে। ঘুমের মাঝে ফিস ফিস করে তার কানে কেউ কিছু বলে যাচ্ছিল, সেই সাথে মিষ্টি সুগন্ধটা আবারও সে টের পাচ্ছিল। এরপর পাখিদের কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে গেল তার। চোখ মেলে তাকাতেই সে নিজেকে ব্যালকনির চেয়ারে আবিষ্কার করলো। চারিদিকে ভোরের আলো আর পাখিদের ডাক। সে অনেক অবাক হলো। তার স্পষ্ট মনে আছে সে ব্যালকনি থেকে উঠে রুমে গিয়ে শুয়েছিল। তাহলে এখানে আসলো কি করে? সে ভাবলো হয়তো ঘুমের মাঝে উঠে এসে বসেছে, কিন্তু তার মনে পড়ল তার তো ঘুমের মাঝে হাঁটাহাঁটি করার কোনো সমস্যা নেই। তৃণা মনের ভুল ভেবে ব্যাপারটা উড়িয়ে দিল। কিন্তু সমস্যা হলো যখন সে টানা 3 দিন এই সমস্যার সম্মুখীন হলো। প্রতিদিন নিয়ম করে রাতে একবার লোডশেডিং, আর পুরো রুমে ঠান্ডা বাতাসের সাথে সেই পরিচিত মিষ্টি সুগন্ধ, প্রতিদিন রাতে সেই ফিসফিস শব্দ, আর সকালে উঠে নিজেকে ব্যালকনির চেয়ারে বসা অবস্থায় আবিষ্কার করা। এবার সে ব্যাপারটা নিয়ে অনেক চিন্তায় পড়ে যাচ্ছে। কি হচ্ছে তার সাথে? তার মনে হচ্ছে রাতে কেউ তাকে অনেক কিছু বলে যাচ্ছে, কিন্তু কিছুতেই তিনি সেই কথাগুলো মনে করতে পারছেন না। যা শোনেন সকাল হলেই সব তিনি ভুলে যান। যদি কোনো রাতে তার প্রচুর মাথা ব্যথা হয়, তবে সে মাথায় একটা ঠান্ডা বাতাস আর শান্তি অনুভব করত। এক নিমিষেই যেন মন জুড়ে একটা শান্তি চলে আসতো। সে নিয়মিত নামাজ আদায় করত না। কোনোদিন নামাজ পড়তো, আবার কোনোদিন পড়তো না। এর মাঝে একদিন সে মাঝরাতে পানি খাবার জন্য ওঠে। সে যখন ড্রয়িং রুমের মাঝে যাচ্ছিল, তখন খেয়াল করে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা হাসি হাসি মুখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। ছোট্ট বাচ্চাটা যেন তাকে ইশারায় নামাজ পড়ার কথা বোঝাচ্ছে। সে খেয়াল করলো সেই পরিচিত মিষ্টি গন্ধ আবার ভরে গেছে রুমে। সে খুশি হয়ে বাচ্চাটার দিকে এগিয়ে যেতে নিল। হঠাৎ তার মনে হলো, আরে বাসায় তো কোনো বাচ্চা নেই। সাথে সাথে সামনে তাকিয়ে দেখলো আর কেউ নেই সেখানে। সে অনেকটা অবাক হয়ে যায়, তার সাথে ভয়ও পেয়ে যায়। সে দৌড়ে রুম থেকে চলে আসে। রুমে এসে সে ঘুমিয়ে যায়। ঘুমের মাঝে সে আবার সেই ছোট বাচ্চাটিকে স্বপ্নে দেখে। স্বপ্নে সেই বাচ্চাটা তার কাছে এগিয়ে আসছে, সুন্দর করে তাকে নামাজ পড়ার জন্য বলছে। বাচ্চাটা চারপাশ থেকে সেই সুন্দর মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। সে বাচ্চাটাকে ধরতে যাবে, এমন সময় হঠাৎ ঘুম ভেঙে যায় তার। সে খেয়াল করে বিছানায় সে শুয়ে ঘুমোচ্ছে, কিন্তু তার রুমে সেই মিষ্টি গন্ধটা রয়ে গেছে। সে এরপর কয়েক রাত একই স্বপ্ন দেখতে শুরু করে। সেই ছোট্ট বাচ্চাটা আসে তার স্বপ্নে আর তাকে নামাজ পড়তে বলে। এভাবে কিছুদিন যাওয়ার পর তার সাথে শুরু হয় আরো কিছু অদ্ভুত ঘটনা। সে সন্ধ্যার পরে কোনো কাজে যদি বাইরে বের হয়, তাহলে খেয়াল করেন তার আশেপাশে একটা ছায়া মূর্তি দেখা যায়, আর চারপাশ ভরে থাকে সেই মিষ্টি সুগন্ধে। তার সাথে থাকা কেউ সুগন্ধ পায় না, আবার ছায়া মূর্তিটাকেও দেখতে পায় না। এরপর কিছুদিন সে খেয়াল করে অনেক বড় একটা কুকুর তার পাশে ঘুরে বেড়ায়। প্রায় 10 বছর ধরে সে এই এলাকায় বসবাস করছে, কিন্তু এমন কুকুর সে আগে কখনো দেখেনি। কুকুরটা স্বাভাবিক অন্য সব কুকুরের থেকে বড়, এমন ভাবে তার আশেপাশে থাকে যেন মনে হয় কুকুরটা তাকে গার্ড দিয়ে রেখেছে খারাপ কিছুর অনিষ্ট থেকে। এমন সব অদ্ভুত ঘটনা চলতে থাকে। তার জীবন
বয়ে যেতে থাকে। এর সঠিক কোনো ব্যাখ্যা সে দাঁড় করাতে পারে না। এবার আসি আমার মেজো মেয়ে মাইশার সমস্যার কথায়। আমার মেজো মেয়ে মাইশা ও একটু হাস্যোজ্জ্বল আর সরল প্রকৃতির মেয়ে। বড় বোনের মতোই সবার দায়িত্ব নিতে জানে, লেখাপড়ার চাপ সামলে পরিবারের সকলের খেয়াল রাখা আর সুযোগ পেলে বাড়ির কাজে আমাকে সাহায্য করাটা ওর একটা অভ্যাসে পরিণত হয়। কিন্তু হঠাৎ করেই আমার মেয়েটা কেমন যেন বদলে যেতে থাকে। ওর হাসি মাখা মুখটা দিন দিন মলিন হয়ে যাচ্ছিল, কারো সাথে ঠিকভাবে কথা বলছিল না, খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছিল। মাঝে মাঝেই দেখতাম মাঝরাতে পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে আর বিড়বিড় করে কি যেন সব বলছে। আমি পেছন থেকে ডাক দিতেই তাড়াহুড়া করে নিজের ঘরে চলে যেত। প্রথমে ভেবেছিলাম রাতে ঘুম আসছে না, তাই হয়তো একটু হাঁটাহাঁটি করছে। কিন্তু দিন দিন ওর এই আচরণগুলো আমার কাছে অদ্ভুত লাগতে শুরু করে। বিধায় একদিন আমি নিজেই ওর কাছে গিয়ে ওর মাথায় হাত বোলাতে বোলাতে মন খারাপের কারণটা জিজ্ঞেস করি, কিন্তু আশানুরূপ কোনো উত্তর পাই না। সেদিন আমি ওকে আর কিছু জিজ্ঞেস করিনি। সবারই একটা পার্সোনাল স্পেস প্রয়োজন। ও আমার সাথে মন খুলে সমস্যার কথা বলবে, আমি না হয় শুনবো। এই ভেবে দুই একদিন অপেক্ষার পর আমার ভাবনাটি যেন সত্যি হয়। মাইশা নিজে থেকেই আমার কাছে আসে, কারণ একজন মানুষ কিভাবে একটা ছায়ার সাথে বন্ধুত্ব হতে পারে এই ব্যাপারটা সে বলতে শুরু করে। কিন্তু বোধহয় তার কথাগুলো একটু বেশি অবিশ্বাস্য মনে হচ্ছিল। আদৌ কি সম্ভব? কিন্তু মাইশার অবস্থাটা ছিল ঠিক এমনই। আচ্ছা, আমি না হয় ওর মতো করেই ব্যাপারটা বুঝিয়ে বলি। মাইশা, মা, জানি না তুমি কিভাবে বুঝতে পেরেছো আমি এই কয়েকদিন যাবৎ কিছু সমস্যা ফেস করছি, কিন্তু এটা সত্যি। এই কয়েকদিন আমি নিজেই অদ্ভুত কিছু সমস্যার সম্মুখীন হয়েছি এবং হচ্ছি। তুমি জানো মা, এই এক সপ্তাহ ধরে আমি এক অদ্ভুত অভিজ্ঞতা তার অনুভূতির মধ্যে দিয়ে কাটাচ্ছি। জানি না তোমাকে কিভাবে বুঝিয়ে বলবো, কিন্তু আমি তোমাকে সবটা বলতে চাই। গত সপ্তাহে আমার একটা ক্লাস টেস্ট ছিল, বিধায় আগের দিন রাতে পড়া শেষ করে ঘুমোতে ঘুমোতে একটু দেরি হয়ে যায়। সময়টা হয়তো তখন রাত 2টা বা 2:30। কিছুটা ক্লান্ত ছিলাম বলেই হয়তো বিছানাতে শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ি। কিন্তু হঠাৎ রুমের মাঝে কারো হাঁটাহাঁটির আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আধো চোখে আমি তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে যখনই চোখটা বন্ধ করি, ঠিক তখনই আবার খালি পায়ে কারো হাঁটার আওয়াজ পাই। আমি আবারও চোখ খুলে সবটা দেখার চেষ্টা করি, কিন্তু রুমের ভেতরে কাউকে দেখতে পাই না। অদ্ভুত ঘটনাগুলোর সূত্রপাত বলতে গেলে ওই রাত থেকেই। তারপর প্রায় প্রতি রাতেই আমি আমার রুমে অদৃশ্য কিছুর উপস্থিতি টের পেতে থাকি। পরশু রাতে এক অদ্ভুত ভাবে আমার রুমের বাইরে দুটো কাক অনবরত ডেকেই চলেছে। আমি রুমে ঢুকলেই ওরা ডাকতে শুরু করে। ওই দিন রাতে আমি একটা কালো ছায়া আমার রুমের মাঝে দেখতে পেয়েছিলাম। আধো আধো চোখ, যতটা বুঝতে পারছিলাম ছায়াটা আমাকে ডাকছিল, কিছু একটা বলতে চাইছিল। মাঝে মাঝে আমি যখন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়তাম, তখন মনে হতো আমার চারপাশে কেউ হেঁটে বেড়াচ্ছে আর চারিদিকে ভূমিকম্প হচ্ছে। মনে হতো আমার বিছানাটাকেও প্রচন্ড জোরে নাড়া দিচ্ছে। তাই কদিন যাবৎ রাতে ঠিক মতো ঘুমোতেও পারছি না। একদিন সন্ধ্যায় গোসল করতে গিয়ে ওয়াশরুমে ভেন্টিলেটরে বিভৎস চেহারার একজনকে দেখতে পেয়েছিলাম। চেহারাটা দেখে ভয় পেয়েছিলাম, কিন্তু কাউকে কিছুই বলতে পারিনি। মাইশার কথাগুলো শুনে আমি হতভম্বের মতন বসেছিলাম। কি বলছে ও এসব? এমনটা আবার হয় নাকি? আমি অলৌকিক ব্যাপার স্যাপার আগে থেকেই বিশ্বাস করি না, কারণ আমি নিজে কখনো এইসবের বিষয়ের সম্মুখীন হইনি বা কখনো কারো কাছ থেকে শুনিনি। তাই মাইশাকে এগুলো তার মনের ভুল বলে সান্ত্বনা দিতে শুরু করি। কিন্তু মাইশা আমার কথা মানতে নারাজ। তার দাবি সে সত্যিই এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে এবং এটা একদমই তার মনের ভুল নয়। যা হোক,
এই বিষয়টা নিয়ে আমাদের মাঝে ছোট্ট কথা কাটাকাটির এক পর্যায়ে মাইশা রাতের বেলায় একা একা ঘরের ভেতর হাঁটাহাঁটির ব্যাপারটা আমার মাথায় আসে। আমি ভেবেছিলাম ও অদ্ভুত বিষয় নিয়ে ভাবছে বিধায় রুমে একা থাকতে ভয় পাচ্ছে। আমি ওকে মাঝরাতে এক ঘর থেকে অন্য ঘরে ঘোরাঘুরির ব্যাপারটা জিজ্ঞেস করলে একটু অবাক হয়ে যায়। ও নাকি এরপরে কিছুই জানে না, বরং ও আমাকে বলে যে রাতে আমি ঘুমিয়ে যাবার পর ফজরের আজানে যখন ঘুম ভাঙে তখনও আমি নিজেকে রান্নাঘরে ময়লার ঝুড়ির সামনে দেখতে পাই। এরকমটা নাকি বেশ কয়েকবার হয়েছে ওর সাথে। কিন্তু এটা কিভাবে সম্ভব? ছোটবেলা থেকে ও তো স্লিপ ওয়াকিং এর সমস্যা নেই, তাহলে হঠাৎ করে এখন কেন এই সমস্যা দেখা দেবে? আর ও বারবার ময়লার ঝুড়ির সামনেই যাবে কিভাবে? আর সবচেয়ে বড় কথা হলো, ওকে ঘোরাঘুরি করতে দেখে পেছন থেকে ডাক দিয়ে দৌড়ে চলে যেত কেউ। তাহলে কি আমি ঘুমিয়ে পড়ার পর এমনটা হতো? ব্যাপারটা আমার মাথায় হালকা টোকা দিলেও আমি তখন বিষয়গুলো বিশ্বাস করতে পারছিলাম না। তাই আবারও মায়েশাকে সান্ত্বনা দিতে থাকি, কিন্তু মায়েশা আমার ওপর একটু অভিমান করেই রুম থেকে বেরিয়ে যায়। এই ঘটনাগুলোর বর্ণনা একটু কষ্টকর। হঠাৎ করেই মায়েশা বদলে যেতে থাকে, বাসার সবার সাথে কথা বলার পরিমাণ কমিয়ে দেয়, এমনকি আমার সাথে আস্তে আস্তে কথা বলা কমিয়ে দেয়। আমি মাঝে মাঝে কিছু জিজ্ঞেস করলে চুপ হয়ে থাকতো। সপ্তাহখানেক যাবার পরে ওর শরীরের অবস্থার অবনতি দেখে আমার চোখ পড়ে। মায়েশা দিন দিন শুকিয়ে যাচ্ছিল আর ওর চেহারার উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছিল। আমি এত সুন্দর ফর্সা মেয়েটার গায়ের রং হঠাৎ করে বদলে কেন যেতে থাকে, এটা নিয়ে খুব চিন্তা করতে থাকি। দিন দিন কালো হয়ে যাচ্ছিল আর মেজাজটাও খিটখিটে হয়ে যাচ্ছিল। আমি ভাবলাম সেদিন ওর কথাগুলো বিশ্বাস না করায় ও হয়তো আমার উপরে কিছুটা অভিমান করেছে, ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, তাই ওকে ডেকে আদর করতে চেয়েছিলাম। কিন্তু ওর রুমে গিয়ে যা দেখি তা ছিল শরীর শিউরে ওঠার মতো। সেদিন আমি দেখেছি, তা একটু পর বলছি। তার আগে একটা অদ্ভুত বিষয় শেয়ার করি। মায়েশার সাথে এই সমস্যা চলাকালীন আমার বড় মেয়ে তৃণার তখনও সমস্যার সৃষ্টি হয়নি। ঝামেলার শুরু হয় তৃণার এঙ্গেজমেন্টের দিন। ওই দিন বাড়িতে অনেক মেহমান আর আত্মীয় স্বজন এসেছিলেন। বরপক্ষের লোকেরা ছিলেন। আমি, আমার হাজবেন্ড রান্নার দিকটা সামলাচ্ছিলাম, আর আমি আওয়াজটা ভালোভাবে বুঝতে পারছিলাম ওটা আমার মেজ মেয়ের কণ্ঠ। আমি দৌড়ে তৃণার রুমে গিয়ে যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমার মেজ মেয়ে মায়েশা, আমার ছোট মেয়ে রিশা প্রচন্ড ক্ষিপ্ত এবং তারা তৃণার উপরে হাত উঠাচ্ছে, তার মেকআপ নষ্ট করে দিচ্ছে আর চুল টিনে ছিঁড়ে ফেলার মতো ব্যবস্থা করছে। দৃশ্য দেখে আমার মাথায় যেন আর কোনো কিছু আসছিল না। কি করব ভেবে পাচ্ছিলাম না, কারণ তিন বোনের এত মিল, তিনজনই তিনজনকে অসম্ভব ভালোবাসে। সেখানে তারা নিজেরাই একজন আরেকজন বোনকে সাজিয়ে দেবে, অর্থাৎ একজন আরেকজনের দায়িত্ব পালন করবে, অথচ তার বদলে এমন দৃশ্য মেনে নেওয়া অসম্ভব। দেখলাম সবাই দৌড়ে ওদের থামাচ্ছে, কিন্তু মাইশা আর রিশা কিচ্ছু শুনতে চাইছে না আর বারবার বিয়েটা ভেঙে দিতে চাইছে। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে এসব আর কি বা করা উচিত আমার। এমন সময় একটা কাণ্ড দেখে তৃণা বিয়েটাই ভেঙে যায়। আমি কেমন যেন দিশেহারা হয়ে যাচ্ছিলাম এই সব কিছুর মাঝে। এরপরের ঘটনাগুলো না হয় সবার শেষে বলবো। তার আগে সেদিন মাইশার রুমে গিয়ে যে দৃশ্য দেখে শিউরে উঠেছিলাম সেই দৃশ্যটার কথা বলি। তখনও ছিল সন্ধেবেলা। আমি মাইশার রুমের দিকে যাচ্ছিলাম এবং তার সাথে কিছুক্ষণ কথা বলবো বলে ওর মনের অবস্থা যেন ভালো হয় বা মনের অবস্থা জেনে নেই, মনটা হালকা করতে পারি, সেই জন্যই যাওয়া। কিন্তু রুমের সামনে যেতেই মনে হলো মাইশা খুব হেসে কার সাথে যেন কথা বলছে। ব্যাপারটা দেখে আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ যে মেয়ে আমাদের সবার সাথে কথা বলা কমিয়ে দিয়েছে, যার হাস্যজ্জ্বল চেহারা মুহূর্তেই মলিন হয়ে গিয়েছে, সে হঠাৎ এত হেসে হেসে কার সাথে কথা বলছে। বিষয়টা দেখতে দরজা অল্প একটু খুলে দেখি মাইশা
পেছনে ঘুরে ওর রুমের মেঝেতে উবু হয়ে বসে আছে আর সামনের দিকে তাকিয়ে কার সাথে যেন কথা বলছে। আমি মাইশার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই আমার পুরো শরীরে একটা কাঁপুনি দিয়ে ওঠে। আমি দেখলাম একটা বিশাল আকৃতির কালো ছায়া মাইশার বাঁ পাশে বসে আছে। দৃশ্যটা দেখে জোরে একটা চিৎকার দিতেই আমার চারিদিকটা কেমন যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। চোখ খুলতেই দেখি আমি মাইশার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছি, আর আমার সামনে মাইশা একটা রাগান্বিত দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে থাকি, তুই ঠিক আছিস তো মা? তোর পাশে ওটা কে ছিল? কার সাথে কথা বলছিলি তুই? আমি প্রায় অনেকটা সময় ধরে মাইশাকে ব্যাপারটা নিয়ে জিজ্ঞেস করতে থাকি, কিন্তু মাইশা আমার সাথে একটা কথাও বলে না। আমি যখন ভয়ে ভয়ে ঘর থেকে বেরিয়ে যাই, মাইশার কাছে যাচ্ছিলাম সবটা জানতে, ঠিক তখনই মাইশা পেছন থেকে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলে, বন্ধুরা ছিল, বন্ধু। ওই দিনের ঘটনার পর আমরা একজন হুজুরের সাথে যোগাযোগ করি, কিন্তু এর মাঝে আরো একটা ঝামেলার সৃষ্টি হয়ে যায়। মাইশা হঠাৎ করেই জেদ ধরে বসে আমাদের সেই রিলেটিভের ছেলেটাকে বিয়ে করার জন্য। ওই ছেলেটা যার ব্যাপারে আমার এলাকার মানুষের কাছ থেকে বাজে কিছু তথ্য পেয়েছি। এত সবকিছু জানার পরেও মাইশার এমন আচরণ মোটেও কাম্য ছিল না আমাদের কাছে, কিন্তু কোনোভাবেই এই বিয়ে নিয়ে বারণ সে শুনতে রাজি না। এক পর্যায়ে আমি আর ওর বাবা মিলে অন্য জায়গায় ওর বিয়ের কথা ঠিক করতে থাকি। একদিন তাদেরকে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানাই, কিন্তু মাইশাকে এই ব্যাপারটা আগে থেকে জানানো হয়নি। তবু কিভাবে যেন মাইশা এই ব্যাপারটা জেনে ফেলে এবং মেহমানদের সামনে সে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ওই রিলেটিভের ছেলেটাকেই বিয়ে করবে বলে জানিয়ে দেয়, আর ওই দিন থেকে মাইশা সম্পূর্ণ বদলে যায়। প্রচন্ড রকমের খিটমিটে মেজাজের হয়ে যায়, আর কারণে অকারণে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ঘরের জিনিসপত্রগুলো ভাঙচুর করতে থাকে। সবকিছু যেন মুহূর্তের মধ্যে বদলে যেতে থাকে আমাদের পরিবারে। সবশেষে আমার ছোট মেয়ে রিশার সমস্যার কথা বলি। আমার সবচেয়ে ছোট মেয়ে রিশা। বাকি সব মেয়েদের মতো রিশার জীবনেও স্বাভাবিকতা ছিল, স্বাভাবিকভাবেই কাটছিল, কিন্তু সময়ের সাথে সাথে তার স্বাভাবিক জীবনটা নির্মম একটা পরিণতির দিকে এগিয়ে যায়। রিশার বয়স তখন 20-এর মতো। ঠিক তখনই শুরু হলো তার জীবনের অস্বাভাবিকতা। একদিন রাতে প্রতিদিনের মতন ঠিকঠাক ভাবে ঘুমোতে গেল রিশা। সেদিন রাতে হঠাৎ স্বপ্ন দেখলো একজন মানুষ তার সাথে অদ্ভুত ভাবে কথা বলছে, তাকে আদর করছে, নানান আদেশ উপদেশ দিচ্ছে, যা বাস্তব জীবনে মানুষগুলোকে কেন্দ্র করে। সেই লোকটি রিশাকে বলছে, তোমার মা অমন কেন, এটা কেন করছে, ওনাকে মানা করো ওটা করতে। আরো বলতো, তোমার রুমে এটা এভাবে সাজিয়ে রেখো না, ওইভাবে সাজাও। এরকম অনেক ধরনের কথা রিশাকে বলে যাচ্ছিল। এইভাবে কয়েকটা দিন কেটে যাচ্ছিল রিশার। রিশা সেই স্বপ্নের লোকটির কথায় এতটাই প্রভাবিত হয়ে গিয়েছিল যে সে তখন বাস্তবতা আর স্বপ্নের মাঝে কোনো পার্থক্য করতে পারছিল না। রিশা ঘুম থেকে উঠেই মা বাবার প্রতি চিল্লাচিল্লি করত, তার হাজবেন্ড কই। রিশা স্বপ্নের মধ্যেই ছায়ামূর্তিকে হাজবেন্ড হিসেবে মেনে নিয়েছিল। লোকটির সব কথা রিশা মানত। রিশা একদম আলাদা জগৎ তৈরি করে ফেলেছিল। রিশার সেই স্বপ্নের হাজবেন্ড রিশাকে বারবার বলতো, তোমার বোনরা একদমই ভালো না, সে একদমই তোমার ভালো চায় না। এই শুনে রিশা প্রায়ই তার বড় বোনের সাথে ঝগড়া করত। সুযোগ পেলেই বড় বোনের গায়ে হাত তুলতো, মারধর করত। রিশা যখনই জেগে থাকতো সবার সাথে চিল্লাচিল্লি করত, ঝগড়াঝাটি করত। কেউ যদি তাকে কোনো কিছু বোঝাতে চাইতো, তবে এখনো বিয়ে হয়নি রিশা কোনোভাবেই সেটা মেনে নিত না। সে তার কাল্পনিক বরের দ্বারা দারুণভাবে প্রভাবিত। রিশা ঘুমের মাঝে অদ্ভুত শব্দ করত প্রায়ই। বাসার সবাই এগুলো দেখলেও কারো কিছু বলার ছিল না, কারণ রিশা কারো কথাই শুনতো না। রিশা সবসময় ঘুমোতে যেত, ঘুম যেন তার প্রিয়। রিশা একদিন রাতে টের পেল তার রুমের বাইরে অনেক বাজ পাখি ডাকছে।
সে জানালা দিয়ে তাকালে শুধু শব্দ পেত, কিছু দেখতে পেত না। এরপর এভাবে চলতে থাকলো। একদিন রিসা রুম থেকে অস্বস্তি টের পেল, আর তখনই সে অনুভব করতে পারলো যে সে আসলেই বাস্তবের বাইরে চলে গিয়েছে। এসব তার স্বপ্ন, আর হঠাৎই সেসব ভুলে যায়। নিজের অজান্তেই নাকি সে তার মেজ বোন মাইশার সাথে মিলে বড় বোন তৃণার ক্ষতি করতে চাইত। তৃণার জীবনে ক্ষতি করা যেন তাদের অবসেশনে পরিণত হয়েছিল। রিসাও ঠিক মাইশার মতো তৃণার বিয়ের কথা শুনলেই রেগে যেত আর তৃণাকে মারধর করত। আমার 3 মেয়ের সমস্যা শোনার পর হুজুর আমাকে বললেন, আচ্ছা, আপনার বড় মেয়ে কি আপনার মেজ মেয়ের বিয়ে নিয়ে কোনো সমস্যা করে, বা ছোট মেয়ের কাল্পনিক স্বামীকে নিয়ে কিছু বলে? হুজুরের কথা শুনে তৃণা সোফা থেকে উঠে দাঁড়ায়। সে হুজুরের কাছে এসে বলে, ওই ছেলেকে বিয়ে করার আগে যেন মাইশা মরে যায়, আর রিসার স্বামী ওর কল্পনা না। আমি আপনার কাছে সাহায্য চাইছি। এই কথাগুলো বলার সময় তৃণার চেহারা কেমন যেন পাল্টে গিয়েছিল। হুজুর এবার চা খেয়ে আমাকে বলল, মা, আমি আমার বড় হুজুরের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো। আগামী শুক্রবার রাতের বেলা আপনারা 4 জন একই ঘরে ঘুমাবেন, আর মেয়ের বাবাকে আলাদা ঘুমাতে দেবেন। যাই হোক, ভয় পাবেন না, আমি শুক্রবার সন্ধ্যায় আসব আমার ওস্তাদ হুজুরের সাথে। এই বলে তিনি চলে যান। পরের শুক্রবার রাতের বেলা আমিও আমার 3 মেয়ে একই রুমে শুই। মধ্যরাতে হঠাৎ রুমে সুন্দর গন্ধ পাই। 3 জন আর কারো হাঁটা চলার আওয়াজ পেতে থাকি। মনে হচ্ছিল 3-4 জন লোক রুমের ভেতরে কিছু একটা নিয়ে কথা বলছে। এমন সময় তৃণা বলে উঠল, আসসালামু আলাইকুম। এবার আমি স্পষ্ট শুনলাম কয়েকটা ভয়েস একসাথে বলল, ওয়ালাইকুম আসসালাম বলে উত্তর দিল। কিছুক্ষণ পর আমার মেজ মেয়ে আর ছোট মেয়ের আগে গজগজ করতে লাগলো। আমি প্রচন্ড ভয় পাচ্ছিলাম, কিন্তু সে রাতে আর কিছু হয়নি। শুক্রবার মধ্যরাতে এই ঘটনার পর সন্ধ্যাবেলা আমি আমার ভাইকে আমার বাসায় আসার জন্য বলি। সন্ধ্যার আগেই আমার ভাই চলে আসে, আর একটু পরে হুজুর, ওস্তাদ হুজুরকে নিয়ে চলে আসেন আমাদের বাসায়। আমার ভাই, আমরা 3 জন, 3 মেয়ে, 2 জন হুজুর সোফায় বসে। হুজুর বলেন, এখান থেকে আমার ওস্তাদ বিষয়টা দেখ